পাকিস্তানকে ফের কাঁপিয়ে দিল আননোন গানম্যান অর্থাৎ অচেনা আততায়ী। কালকে পাকিস্তানের অচেনা আততায়ের গুলিতে এমন এক ব্যক্তি খতম হয়েছেন যিনি পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্কের মূল স্তম্ভ। তার নাম আব্দুল গফর। তিনি লস্কর ই তৈয়বার টপ কমান্ডার এবং যখন এই ঘটনাটি ঘটে ঠিক তার আগের মুহূর্তে তিনি হাফিজ সঈদের ছেলের সঙ্গে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলেন এবং বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে যখন বেরোন তখন তার সামনে দুজন এসে দাঁড়ান এবং বাইকে করে আসার ফলে তিনি বুঝতেও পারেননি কোথা থেকে এসছেন এবং কিছু বোঝার আগেই তার উপর গুলিবর্ষণ করা হয় এবং এই পুরো ঘটনায় লস্কর ই তৈয়বার নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে এবং তারা বুঝতেই পারছে না যে এই গফরের মতো টপ মোস্ট এলইটি কমান্ডারকে ঠিক কারা খতম করলো এবং এর পিছনে ঠিক কারা আছে। এই পুরো ঘটনাটি আরো ইন্টারেস্টিং হয়ে যায় কারণ অপারেশন সিন্দুর পর্বে তার আগে যে পেহেলগাম হত্যাকাণ্ড ঘটেছিল তখন এই আব্দুল গফর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা লস্করের জন্য করেছিলেন বা নিয়েছিলেন। একাধিক সোর্স এটা বলছে যে পেহেলগাম হত্যাকাণ্ডে যে জঙ্গিরা ভারতবর্ষে এসেছিল তার পিছনে কিন্তু এই আব্দুল গফরও ছিলেন। ফলে এই পার্টিকুলার ব্যক্তি কিন্তু ভারতবর্ষের হিট লিস্টে বহুদিন ধরেই ছিল, কিন্তু হঠাৎ করে পাকিস্তানে কে এদেরকে খতম করে দিল তা কিন্তু কেউ বুঝতেই পারছে না। 2022 থেকে 2025 তথ্য বলছে এই নিয়ে 32 জন টপ মোস্ট জঙ্গি আননোন গানম্যানের হাতে পাকিস্তানে খতম হলেন এবং এই পুরো প্রক্রিয়ার পিছনে কারা আছে সে বিষয়ে লস্কর, জৈশ কিংবা পাকিস্তানের আইএসআই এর কাছে কোনো নির্দিষ্ট তথ্যই নেই। কিছুদিন আগে পাকিস্তানেই সৈফুল্লাহ খালিদ, যিনি আরো এক লস্কর ই তৈয়বার টপ কমান্ডার, তিনি কিন্তু আননোন গানম্যানের হাতে খতম হয়ে যান। এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের সিন্ধ প্রদেশে এবং এই সাইফুল্লাহ কিন্তু ভারতের বেঙ্গালুরু আইআইএসসি যে জায়গা আছে সেখানে কিন্তু প্রথমবারের জন্য গুলি চালানোয় অভিযুক্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু রামপুর সিআরপিএফ যে ক্যাম্প সেখানেও কিন্তু আক্রমণ শানান। ফলে ইনি কিন্তু ভারতের টপ মোস্ট লিস্টে কিন্তু হিট লিস্টে ছিলেন, যিনি পাকিস্তানে আগের মাসে খতম হন। তার আগে আবু কাতেল, যিনি হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু পাকিস্তানের ঝিলামে একই কায়দায় খতম হয়ে গেছিলেন। কত আর লিস্ট বলবো, যদি লিস্ট আপনারা দেখেন তাহলে দেখবেন ভারত যাদেরকে প্রতি মুহূর্তে খুঁজছিল তারাই পাকিস্তানে এই অচেনা আততায়ের গুলিতে দিনের পর দিন খতম হচ্ছেন। মুফতি শাহ মীর, ইনি কিন্তু পাকিস্তানের রিলিজিয়াস ফিগার ছিলেন এবং পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের যে কুলভূষণ যাদব কেস হয়েছিল, ভারতের একজন গুপ্তচরকে গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে রেখেছিল, সেই পুরো ব্যক্তির প্রধান মাথা ছিলেন এই মুফতি শাহ মীর, যিনি বালুচিস্তানে গুলি খেয়ে মারা যান। পাশাপাশি মৌলানা খাসিফ আলী, যিনি লস্করের পলিটিক্যাল ফ্রন্টের প্রধান মাথা ছিলেন এবং ইনি কিন্তু হাফিজ সঈদের ব্রাদার ইন ল, তিনি কিন্তু পাকিস্তানে আননোন গানম্যানের আঘাতে 1 বছর আগে খতম হয়েছিলেন আজকের এই আব্দুল গফরের মতোই। পাশাপাশি মুফতি ফায়েজ, যিনি জৈশে মোহাম্মদের প্রধান রিক্রুটার ছিলেন। এই মুফতি ফায়েজের মৃত্যুকে নিয়ে সে অর্থে কোনো আলোড়ন হয়নি, কারণ এই মুফতি ফায়েজ ওপেন ফোরামে কাজ করতো না, কিন্তু এই জঙ্গি নেটওয়ার্কের ব্যাকবোন বলা হতো এই মুফতি ফায়েজকে, যিনি কোঅর্ডিনেশন করতেন, জঙ্গিকে স্কাউট করতেন, লজিস্টিক্যাল সাপোর্ট দিতেন, ট্রান্সপোর্ট সাপোর্ট দিতেন এবং পুরো অপারেশনের পর এই জঙ্গিরা কিভাবে কোন পথে ডেস্টিনেশন থেকে পালিয়ে যাবেন সেই কোঅর্ডিনেশন অপারেশন পরিকল্পনাটাও কিন্তু এই মুফতি ফায়েজ করতেন, যিনি কিন্তু আননোন গানম্যানের হাতে খতম হয়ে যান পাকিস্তানে। শুধু তাই নয়, আবদুল্লাহ শাহিন, যিনি লস্করের সিনিয়র ট্রেনার। মনে করা হতো যে ভারতের কাশ্মীর থেকে যে সকল তরুণ যুবকদের স্কাউট করা হতো তাদেরকে ট্রেন করতেন এই আবদুল্লাহ শাহিন। তিনি কিন্তু এক মিস্টেরিয়াস রোড অ্যাক্সিডেন্টে মারা যান। হঠাৎ করে তার গাড়ির উপর একটি লরি উঠে যায় এবং এই ঘটনা পাকিস্তানে কিন্তু আজও অনেক জঙ্গিদের মধ্যে প্যানিকড একটা সিচুয়েশন আজ অব্দি ক্রিয়েট করে রেখেছে। এর পরের নাম হাজি উমার গুল, যিনি লস্করের ফিনান্সার ছিলেন, অর্থাৎ দিনের পর দিন লস্কর ভারত বিরোধী যত অপারেশন করেছে তাদের প্রধান
ফান্ডিং আসতো কিন্তু এই হাজি উলমার গুলের পক্ষ থেকে, এবং ইনি কিন্তু রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন এবং তার মৃত্যু হয়। হাবিবুল্লাহ, যিনি লস্করের রিক্রুটার ছিলেন, তাকেও কিন্তু একইভাবে খতম করা হয়েছিল একদম পিওকের কাছে। শুধু তাই নয়, আদনান আহমেদ, দ্য মাস্টার মাইন্ড অফ 2016 পাম্পোর সিআরপিএফ মেসাকার, অর্থাৎ 2016 সালে সিআরপিএফ এ মানে যে ঘাঁটিতে যে আক্রমণ করা হয়েছিল, তার মূলে ছিলেন এই আদনান আহমেদ, যিনি কিন্তু আননোন গানম্যানের দ্বারা পাকিস্তানের গুলিতে কিন্তু খতম হয়ে যান। ইউনেস খান, ক্রিকেটার ইউনেস খান নয়, এই ইউনেস খান হলো জৈশ-এ মোহাম্মদের রিক্রুটার, যিনিও কিন্তু বাজাব রূপে খতম হয়ে যান আততায়ের গুলিতে। মোহাম্মদ মুজামিল এবং নাইমুর রহমান, তিনি লস্করের ক্যাডার ছিলেন, শিয়ালকোটে তাকে গুলি করা হয়। প্যাটার্নটা বুঝুন, আসছে মসজিদ থেকে প্রার্থনা করে, বিয়ে বাড়ি থেকে কোনো বাড়ি থেকে বেরোচ্ছে, গুলি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো কিছু বোঝার আগেই এদেরকে কিন্তু এইভাবে খতম করে দেওয়া হয়েছে শেষ 3 বছরে। আকরাম খান আলিয়াস, যার অন্য একটি নাম আছে, যে নাম আকরাম গাজী, তিনি কিন্তু লস্করের রিক্রুটমেন্ট হেড ছিলেন, তাকেও কিন্তু একইভাবে খতম করে দেওয়া হয়েছিল খাওয়াজা সাঈদের মতোই। এই খাওয়াজা সাঈদ ছিল সুনজান অ্যাটাকের প্রধান মাথা, এবং তাকে কিন্তু এলওসি অঞ্চলে, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু পাওয়া যায়। পাশাপাশি আমির সরফরাজ তাম্বা, যিনি কিন্তু সরবজিৎ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ছিলেন, তাকেও কিন্তু লাহোরে একইভাবে হত্যা করা হয়। আসিম জামিল, যিনি আসলে মানে র্যাডিক্যাল পিচার্স ছিলেন, অর্থাৎ উগ্রপন্থী ছিলেন, যারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন, তাকেও কিন্তু পাকিস্তানে এইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন বা মৃত হতে হতে হয়েছিল। দাউদ মালিক, যিনি মৌলানা মাসুদ হাজারের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি ছিলেন, তাকে কিন্তু নর্থ ওয়াজিরিস্তানে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায়। ফলে এই যে পুরো বিষয়গুলো আপনারা দেখছেন, এই ঘটনার পিছনে ভারতের কিছু ইতিহাস লুকিয়ে আছে। যারা মারা গেছেন তারা কিন্তু ভারতকে বারবার বিচলিত করেছেন। কখনো IC-814 একটি মস্ত এয়ারপ্লেন, সেটাকে হাইজ্যাক করে, বা কখনো সিআরপিএফ সেনা ছাউনির উপর আক্রমণ করে, বা কখনো নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে। কিন্তু আজকে দেখুন, এতটাই তাদের অবস্থা খারাপ যে পাকিস্তানে গিয়ে কেউ বা কারা তাদেরকে দিনের পর দিন হত্যা করছে, অথচ তারা এই নেটওয়ার্ককে ধরতেই পারছে না। এবং এরা যে খুব একটা লম্ফঝম্প করে হত্যালীলা চালাচ্ছে তা নয়, খুব সহজভাবে সাধারণ মানুষের মতো এদের সামনে এসে একটা বাইক দাঁড়াচ্ছে, এবং যখন এরা সাধারণভাবে কোনো বাড়ি, মসজিদ কিংবা নির্দিষ্ট জায়গা থেকে বেরোচ্ছে, তাদের উপর গুলিবর্ষণ করে কিন্তু চলে যাচ্ছে। এর মধ্যে একটি ঘটনা শুধু লরিতে করা হয়েছে, অর্থাৎ গাড়ি নিয়ে যাচ্ছিল, লরি চাপা দিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো কিন্তু গুলিবিদ্ধ করেই খতম করা হয়েছে। অর্থাৎ এই আননোন গানম্যান পাকিস্তানে যেভাবে কাজকর্ম করছে, তা আসিম মুনির এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর জন্য অত্যন্ত ভয়ঙ্কর কিছু ভবিষ্যৎ নিয়ে আসছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আজকে যে আব্দুল গাফার শেষ হলেন, এর ফলে লস্করি তাইবারের ঘুরে দাঁড়ানো কিন্তু অনেকটা কঠিন হয়ে গেল। যদিও এরা হলো রক্তবীজ। কিছুদিন আগে মাসুদ হাজার বলেছিলেন না, আমি এগ্রি করি কিছুটা, যে এদের কাছে 100 জন আত্মঘাতী বোমারু নেই, এদের কাছে কাতারে কাতারে আত্মঘাতী বোমারু আছে। কারণ এরা ধর্মের নামে মানুষকে ব্রেন ওয়াশ করে শুধুমাত্র ভারত বিরোধিতায় কিছু ব্যক্তিকে মার্কেটে ছেড়ে দিয়েছে, যাদেরকে তারা প্রয়োজন পড়লে ব্যবহার করে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।